হৃদয়ের মায়াজাল পর্ব ৩২। আপনাদের সাথে আমি আছি, মাহিয়ান আহমেদ। হৃদের কথায় মায়া হঠাৎ লজ্জায় পড়ে গেল। হৃদের প্রখর দৃষ্টি এড়াতে পিঠ মুড়ে দাঁড়াতে দাঁড়াতে মিনমিন গলায় বলল, এমনি এমনি হয়েছে আর কি। হৃদ মায়ার বাহু টেনে নিজের দিকে ফেরাতে ফেরাতে বলল, এমনি এমনি কিভাবে হয় সেটা বোঝাও আমাকে। আমি তো আজ পর্যন্ত শুনলাম না কেউ এমনি এমনি বাবা হতে। আমার কঠোর পরিশ্রম করার আগেই ফল পেয়ে গেলাম। এমন চমৎকার কিভাবে হলো সেটার ব্যাখ্যা দাও। হৃদের কথায় মায়া হাঁসফাঁস করল। কোনো কিছুর উত্তর করতে না পেরে তটস্থ হয়ে আবার পিঠ মুড়ে দাঁড়ালো। হৃদ একইভাবে মায়ার বাহু টেনে নিজের মুখোমুখি দাঁড় করালো। সরাসরি মায়াকে প্রশ্ন করে বলল, কাহিনী কি? মিথ্যা ছড়াচ্ছ কেন? নত মস্তিষ্কের মায়া আরও নত হয়ে দাঁড়ালো। মিনমিন করে বলল, শুনলে আপনি আমাকে বকবেন। বকবো না। দিন সত্যি বলুন। তোমার এত কাহিনী শুনেও যখন হজম করতে পেরেছি, তাহলে বাকিটা শুনেও হজম করব। বকবো না। বলো। সত্যি তো? মায়া আর চোখে একবার তাকালো হৃদের দিকে। হৃদ মায়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকায় মুহূর্তেই চোখ মিলল দুজনের। মায়া ফের দৃষ্টি নত করে মিনমিন করে বলল, আম্মুকে আপনাদের বাড়িতে ফেরানোর জন্য মিথ্যা বলেছি আমি প্রেগনেন্ট। মায়ের কথায় হৃদ তৎক্ষণাৎ বিরক্তি প্রকাশ করল। সে চিনে তার মাকে। এসব ফালতু কথাকে কখনো তিনি বিশ্বাস করবে না। বরং চট করে বুঝে যাবেন কে ওনাকে মিথ্যা বলছে আর কে ওনাকে সত্যি বলছে। তাছাড়া মায়া প্রেগনেন্ট হলে তিনি এই বাড়িতে কখনো আসবে না, বরং মায়াকে নিজের কাছে নিয়ে যাবেন তিনি। হৃদের বোকা বউটার ঘিলুতে এই ছোট্ট কথাটি ঢুকলো না। অযথা অকারণে হৃদের নাম বদনাম করলো চারপাশে। হইচই করে সবাইকে মিষ্টিমুখ পর্যন্ত করালো। হৃদ বিরক্তি গলায় বলল, তুমি আর কাহিনী খুঁজে পেলে না? খুঁজে খুঁজে তোমাকে এই ফালতু মিথ্যাটাই রটাতে হলো? তোমার এসব কথায় তোমার চতুর শাশুড়ি ফিরবে বলে মনে হয়? তুমি কতটুকু চেনো সোফিয়া খানকে? তোমার ধারণা আছে ওনার সম্পর্কে? খবর নিয়ে দেখো, তুমি যাকে মিথ্যা শোনাচ্ছ সে তোমার নারী ভুঁড়ি চেনা শেষ। তোমার এসব মিথ্যা কখনো কাজে দিবে না রিত। তাছাড়া তুমি কেন? কেউ আম্মুকে ফেরাতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আম্মুর নিচ থেকে খানবাড়িতে ফিরতে চায় ততক্ষণ। তাই এসব কাহিনী করা বন্ধ করো। অযথা এসবে আমার নাম খারাপ হচ্ছে। হৃদের কথায় মায়ের মন খারাপ হলো। তারপরও আশা ছাড়ল না। বরং জেদি গলায় হৃদকে বলল, আম্মু ফিরবে। আমি ফেরাবো ওনাকে। হৃদ আগের ন্যায় বিরক্তি প্রকাশ করে বলল, ওকে, যা খুশি করো গিয়ে। তবে আমাকে এসবে জড়াবে না। কোনো কিছু না করে বারবার বদনাম হতে ভালো লাগে না। হৃদের কথায় মায়া একই সুরে বলল, ওকে, আপনাকে টানবো না। তাহলে আপনি একটা বুদ্ধি দিন। হৃদ কাটকাট গলায় নাকচ করে বলল, আমি পারবো না। প্লিজ। নো। হৃদের না করাতে মায়া জেদি গলায় বলল, ঠিক আছে, আপনার বুদ্ধি দিতে হবে না। তবে আমিও বারবার টানবো আপনাকে। আমার যখন যা মনে হবে তাই করব। দেখবেন। মায়ের কথায় হৃদ ধমকে উঠল। হৃদ? হৃদের কথায় মায়া তৎক্ষণাৎ উত্তর দিয়ে বলল, কি? ঝামেলা করবে না? ভালো লাগছে না এসব। হৃদের তপ্ত মেজাজে মায়া অনুনয় করে বলল, একটা বুদ্ধি দিন না প্লিজ। আমি সত্যি আম্মুকে এই বাড়িতে ফেরাতে চাই। প্লিজ হেল্প করুন। হৃদ কিছুক্ষণ চুপ থেকে মায়ের আকুতি ভরা মুখটার দিকে তাকালো। গম্ভীর মুখে নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলে বলল, তাহলে আমাকে নয়, তোমার শ্বশুরকে ধরে টান দাও। দেখবে তোমার শাশুড়ি এমনি চলে আসবে। হৃদের কথায় মায়া চমকে ওঠার মতন করে তাড়াহুড়ো করে বলল, আম্মু তো আব্বুর উপর রাগ করে আছেন। এখন আবার আব্বুর কথা বললে আম্মু আসবে? হৃদ মায়াকে কাছে টানতে টানতে বলল, যেখানে রাগ বেশি সেখানে ভালোবাসাও বেশি হয় জান। কান টানলে যেমন মাথা আসে, তেমনি শাশুড়িকে চাইলে শ্বশুরকে ধরে টান দাও। দেখবে কাজ হয়ে যাবে। হৃদের গভীর কথার মানে বুঝতে মায়ার বেশ সময় লাগলো। চিন্তিত মায়া যখন হৃদের কথার হিসাব মিলাতে ব্যস্ত, তখন হৃদ মায়াকে নিজের কোলে বসাতে বসাতে দুহাতে মায়ের পেটে জড়িয়ে খোলা কাঁধে শব্দ করে চুমু খেতেই মায়া মৃদু কেঁপে উঠল। কম্পিত হাতে হৃদকে বাধা দিয়ে বলল, আমি অসুস্থ।
হৃদ পরপর মায়ের একই জায়গায় শব্দ করে চুমু খেতে খেতে মোহাচ্ছন্ন গলায় বলল, ওকে। হৃদ মায়াকে অস্বস্তিতে ডুবিয়ে দুহাতের বাঁধন আরও শক্ত করল। মায়ের কাঁধ হতে মুখ উঠিয়ে কানের লতিতে নাক চেপে হৃদ ফিসফিস করে বলল, তুমি অসুস্থ অথচ পুরো খানবাড়ি মিষ্টি খাচ্ছে আমি বাবা হচ্ছি বলে। বউ না ছুঁয়েও বাবা হওয়ার যে ব্যাপারটা, সেটা কাকে বোঝাই বউ? আমার কষ্ট কেউ বুঝবে জান? হৃদের কথায় মায়ের মনে অপরাধবোধ জাগ্রত হলো। শাশুড়িকে ফেরাতে গিয়ে মায়া নিজের স্বামীর মনে কষ্ট দিতে চায়নি। তাছাড়া ওদের বিয়ের অনেক দিন হলো, অনেক ঝড়ঝাপটাও গেল, দুজনের মনোমালিন্য দূর হলো। এবার হয়তো ওদের দুজনের সামনের চিন্তাভাবনা করা উচিত। এত কিছুর চিন্তাভাবনা না করেই মায়া ভেতরকার অপরাধবোধে মিনমিন করে বলতে চাইল, সরি, আমি আসলে আপনাকে কষ্ট দিতে চাইনি কোনো কিছুতে। আমি সুস্থ হলে আপনাকে জানাবো। হৃদের মনে হলো সে মায়ার কথা ভুল শুনেছে। তার বউ তাকে সুস্থ হলে জানাবে মানে? মায়া কি হৃদের কাছাকাছি আসতে হৃদ মায়ের কথাটা শিওর হওয়ার জন্য পুনরায় প্রশ্ন করে বলল, কি জানাবো তুমি? সুস্থ হলে জানাবো। মায়ের কথায় হৃদ হঠাৎ শব্দ করে হেসে ফেলল। মায়াকে ছেড়ে হাসতে হাসতে বলল, আবার বলো, কি হলে জানাবো তুমি? হৃদের হাসিতে মায়া দ্বিধায় পড়ে গেল। মায়া কি এমন বলেছে হৃদকে? প্রথমে বিষয়টি বুঝতে না পেরে আবারও মিনমিন করে একই উত্তর দিল, সুস্থ হলে জানাবো আর কি। হৃদ যেন মায়ের কথায় মজা পেল। নিজের গম্ভীরতা ছেড়ে ঠোঁট প্রসারিত করে হেসে দুষ্টু স্বরে বলল, হৃদ, তুমি সুস্থ হলে আমাকে জানিয়ে কি করবা জান? মায়া হৃদের কথার তালে মিনমিন করে বলল, তখন আপনার কষ্ট করতে হবে না। হৃদ মায়ের কথার ইঙ্গিত বুঝেও না বোঝার মতন মজা না বোঝার মতন করে মজা নিল। কৌতুক করে দুষ্টু স্বরে বলল, তুমি আমার কি কষ্ট দূর করবা সেটা আগে শুনি। ওই যে, মিনমিন করে মায়া কথাগুলো বলতে বলতে অস্বস্তিতে থেমে যায়। হৃদ একইভাবে বলল, ওই যে কি? কোন বিষয়ে কষ্ট করছি? কোন বিষয়ে কষ্ট করছি আমি বলো না? ওই আর কি। ওই আর কি কি? মানে আপনি বললেন না তখন ওইটা? মানে কি বলেছি আমি? কি কষ্ট হচ্ছে আমার? হৃদের পেঁচানো কথায় মায়া আমতা আমতা করে বলল, মানে মানে কি জান? হৃদের পরপর দুষ্টমিতে মায়ের বোধগম্য হলো যে হৃদ এতক্ষণ কোন বিষয়ে মায়াকে পেঁচাচ্ছিল। মায়ের কথার মারপ্যাচ বুঝতে পেরে মায়া লজ্জায় আড়ষ্ট হলো। ছি, এসব বিষয়ে কেউ কথা বলে? মায়া হৃদের সম্মুখ থেকে চলে যেতে চেয়ে বলল, কিছু না, শুনুন। হৃদ মায়া হৃদের সম্মুখ থেকে পালাতে চাইলে হৃদ তৎক্ষণাৎ মায়ের বাহু টেনে পুনরায় একইভাবে মায়াকে নিজের উড়ুতে বসাতে বসাতে হৃদ আগের নয় মায়াকে জড়িয়ে ধরতে ধরতে বলল, তুমি আমার কি কষ্ট দূর করবে সেটার ব্যাখ্যা না দিলে আমি তোমাকে যেতে দেব না বউ। আগে ব্যাখ্যা দিবে তারপর যাবে। তাছাড়া আমি কিন্তু জানি আমার বউ পেকে গেছে। পাকা বউয়ের একটু অ্যাডভান্টেজ নেওয়াই যায়। হৃদের কথায় মায়া লজ্জায় তৎক্ষণাৎ দুহাতে মুখ ঢাকতে ঢাকতে বলল, আমি কিছু জানি না। হৃদ দুষ্ট হেসে মায়ের দুহাত টেনে মুখ থেকে সরাতে সরাতে বলল, আপনি সব জানেন ম্যাডাম, জেনে বুঝে আমাকে পাগল বানাচ্ছেন। মায়া একইভাবে পুনরায় দুহাতে নিজের মুখ ঢাকতে ঢাকতে বলল, উফ, লজ্জা লাগছে আমার। হৃদ মায়ের সঙ্গে দুষ্টমিতে মেতে উঠে একইভাবে আবারও মায়ের হাত টেনে দুষ্ট স্বরে মায়াকে কপি করে বলল, উফ, কেন লজ্জা লাগছে আপনার? মায়া লজ্জা থেকে বাঁচতে তৎক্ষণাৎ দুহাতে হৃদকে জড়িয়ে ধরতে ধরতে বলল, জানতো। হৃদের কথাই সত্যি হলো। আচ্ছা, এখানে লিখছে জানতো, তারপরে হচ্ছে আমরা অন্য প্লটে চলে গেছি, অন্য একটা জায়গায়, অন্য একটা স্পটে। তো সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন। হৃদের কথাই সত্যি হলো। সত্যি সত্যি সুফিয়া খান মায়ের প্রেগনেন্সির বিষয়টা বিশ্বাস করেনি, করার কথাও না ওনার। মায়া সুফিয়া খানের কাছে ছিল বিগত 2 মাস। হৃদের সঙ্গে চট্টগ্রামে এসেছে সবেমাত্র 1 সপ্তাহ হলো। সুফিয়া খানের হিসাব মতে মায়া 1 সপ্তাহে প্রেগনেন্ট হতে পারে না, হওয়ার কথাও না। তাই রাদিফ যখন ফোন করে সুফিয়া খানকে মায়ের প্রেগনেন্সির কথাটা জানায়, তখন তিনি রাদিফের কথাটি কানেই তোলেননি, বরং মায়ের পেটে সমস্যা বা অন্য কোনো কারণ হতে পারে বলে রাদিফকে সাজেস্ট করলো মায়াকে ভালো ডাক্তার দেখাতে।
এতে করে রাদিফ ও মায়া দুইজনই হতাশ। এত ছলাকলা কষে তাদের প্ল্যান সাকসেস না হওয়ায় আবার ভাবতে বসলো নতুন প্ল্যানের সন্ধানে। নিহাল খানের নির্বাচনের কাজে রাদিফ ব্যস্ত থাকায় তার নতুন করে প্ল্যান বানাতেও আরও খানিকটা সময় প্রয়োজন। কিন্তু অধৈর্যের মায়ার যেন ধৈর্য কুলালো না, বরং অস্থির নাই ড্রয়িং রুমে বসে মাথা কাটালো কিভাবে কি করা যায়, কিভাবে সুফিয়া খানকে খানবাড়িতে ফেরানো যায়। সেই চিন্তায় বিভোর মায়ার হঠাৎই ধ্যান ভাঙল নিহাল খানের উপস্থিতিতে। অসময়ে নিহাল খানের উপস্থিতিতে মায়া তৎক্ষণাৎ নিজের মাথার কাপড়টা টানলো। দ্রুততায় উঠে দাঁড়াতে চাইলে নিহাল খান নরম গলায় মায়াকে বাধা দিয়ে বলল, আপনাকে উঠতে হবে না আম্মু, আপনি বসুন, রেস্ট নিন, আপনার এই সময়ে রেস্টের প্রয়োজন। মায়া বুঝলো নিহাল খান মায়াকে ওর প্রেগনেন্সির ব্যাপারটা নিয়ে চলাফেরায় সতর্ক করেছে। মায়ের মনে হঠাৎ তীব্র অপরাধবোধ জাগ্রত হলো। কাল রাদিফের কথা শুনে মায়া ওইভাবে সবাইকে মিথ্যা প্রেগনেন্সির কথাটা বলা ঠিক হয়নি। একটা বাচ্চা একটা পরিবারের ইমোশন হয়। মায়া ওইভাবে সবার ইমোশন নিয়ে মিথ্যা কথা বলাটা ঠিক হয়নি। মায়ের তীব্র অপরাধ বোধের মাঝেই নিহাল খান মায়ের পাশে বসতে বসতে মায়ের মাথায় স্নেহময় হাত বুলিয়ে বলল, আজ অনেকটা বছর পর খানবাড়িতে সুসংবাদ পেলাম আম্মু, যেটা শুনে খুব মানসিক শান্তি পেলাম। আল্লাহ আপনাকে দীর্ঘায়ু করুক। নিহাল খানের কথায় মায়ের অপরাধবোধ তীব্র থেকে তীব্রতর হলো। নিহাল খানকে মিথ্যা প্রেগনেন্সির কথাটা জানাতে চেয়ে মায়া ভয় ভয় গলায় বলতে চাইল, আপনাকে একটা কথা বলি আব্বু। একটা না, 10টা কথা বলুন আম্মু, আমার সমস্যা নেই, আমি ধৈর্য নিয়ে শুনবো। নিহাল খানের কথায় মায়া হাঁসফাঁস করলো। তীব্র অপরাধবোধের জড়তায় আমতা আমতা করে বলল, আসলে আমি আম্মুকে এই বাড়িতে ফেরাতে। মায়া অল্প কথাতেই থামে। মায়া থামে নয়, থামতে হয় নিহাল খানের কথার মাঝে। তিনি মায়াকে শেষ করতে না দিয়ে নিজেই বললেন, আপনার জেদি শাশুড়ি যদি ফিরতে চায় তাহলে আমার এতে কোনো আপত্তি নেই। নিহাল খানের কথায় মায়া চুপ করে যায়। মায়ের আর আগ বাড়িয়ে সত্যিটা বলা হলো না, কারণ নিহাল খান ইতিমধ্যে মনে করেছেন মায়া সুফিয়া খানকে খানবাড়িতে ফেরাতে চেয়ে ওনার কাছে অনুমতি চাইছেন। অথচ এটা সত্যি নয়। মায়া নিহাল খানের থেকে অনুমতি নয়, বরং মায়া ওর শ্বশুরকে সত্যি জানাতে চেয়েছিল যে মায়া সুফিয়া খানের জন্য নিজের প্রেগনেন্সির কথাটা মিথ্যা বলেছিল সবাইকে, যাতে করে সুসংবাদ পেয়ে সুফিয়া খান খানবাড়িতে ফিরে আসেন। কিন্তু তার কিছুই হলো না। তবে মায়ার এত কিছুর মাঝে একটা জিনিস ভালো হলো যে ওর শ্বশুরের মনোভাব বুঝে ফেলল। নিহাল খান যে নিজের স্ত্রীকে খানবাড়িতে ফেরাতে চেয়ে বেশ আগ্রহী সেটা বোঝা গেল। তাই মায়া নিজের মিথ্যাটা বহাল রেখে সাহস দেখিয়ে নিহাল খানের কাছ থেকে প্রশ্ন করার অনুমতি চেয়ে বলল, একটা কথা বলি আব্বু, যদি বেয়াদবি না নেন। মায়ের কথায় নিহাল খান স্বাভাবিকের ন্যায় মাথা নাড়িয়ে সম্মতি দিতেই মায়া বেশ সাহস দেখিয়ে নিহাল খানকে বলল, আপনি আম্মুকে খানবাড়িতে কেন ফেরাচ্ছেন না আব্বু? মায়ের কথায় খানিকটা সময় চুপ করে বসলেন নিহাল খান। হুট করে নিজের গাম্ভীর্যতা ছেড়ে মায়ের সাথে সহজ হতে পারলেন না। তবে মায়ের কথার উত্তর দিতে নিহাল খান স্বাভাবিক গলায় বলল, আপনার আম্মু আমার কাছে ফিরতে চান না, তাই। মিথ্যা কথা, আম্মু ফিরতে চান। আপনি কখনো আম্মুকে নিজের কাছে রাখতে চাননি, সেজন্য আম্মু কখনো ফিরে আসেনি। আপনি ডাকলে অবশ্যই ফিরতেন আম্মু। মায়ার মতো নিহাল খানও হুট করে অস্থির উত্তেজিত হয়ে উত্তর করতে পারল না। তিনি মায়ের বয়সী নন, থাকলে অবশ্যই মায়ের মতন ছটফটিয়ে উঠে নিজের ভেতরকার কথাগুলো প্রকাশ করতেন। তিনি একজন মধ্যবয়স্ক ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি, তাই ওনার কথা বলতে হবে ভেবেচিন্তে, জায়গা বুঝে। সব জায়গায় সব কথা যেমন বলা যায় না, তেমনি সব আবেগও সবার সামনে প্রকাশ করা যায় না। তাই নিহাল খান চেয়েও মায়ের সম্মুখে কোনো কিছু প্রকাশ করতে পারল না, বরং ভেতরকার কথা চেপে গিয়ে ভারী নিঃশ্বাস ফেলে মায়ের কথার উত্তরে বলল, বাড়ির সবাই যেখানে আপনার শাশুড়িকে ডেকেছে সেখানে আমার কি আলাদাভাবে ডাকতে হবে? নিহাল খানের কথায় মায়া যেন ভুলে বসলো যে ওর সম্মানিত শ্বশুরের সঙ্গে কথা বলছে। মায়া অস্থির ভঙ্গিতে বলল, বাড়ির সবাই আর আপনি কি এক আব্বু? আম্মুর রাগ অভিমান আপনার সাথে থাকলে বাড়ির সবাই কেন আম্মুর অভিমান ভাঙাতে যাবে? যেখানে আপনারা সামান্য কথায় কথায়
যেখানে আপনারা সামান্য কথায় কথায় আম্মু ফিরে আসতেন, সেখানে আপনি বছরের পর বছর আম্মুকে দূরে রেখেছেন কেন? আপনি চাইলে বিষয়টা অল্পতে শেষ হতে পারত। আম্মু মানুষটা রাগী জেদি হতে পারে, কিন্তু আম্মু নিজের পরিবারের প্রতি খুবই সেনসিটিভ, সেটা আমার থেকে আপনিই ভালো জানেন। দূরে থেকেও আম্মু আপনার আর এই পরিবারের প্রতিটা মানুষের খেয়াল রাখেন। আপনার উচিত ছিল আরও আগে আম্মুর রাগ ভাঙানো। আপনি আম্মুকে অনেকটা বছর কষ্ট দিয়েছেন আব্বু। মায়ের অভিমানে ভরা কথায় নিহাল খান কেমন পাথরের ন্যায় শক্ত হয়ে বসলেন। মনে অনেক কথা জমে আছে ওনার, কিন্তু সব কথা সবার সাথে বলা যায় না। তাছাড়া মায়া ওনার ছেলের বউ, মানে ওনার মেয়ের বয়সী। বাবা হয়ে মেয়ের সাথে সব কথা বলা যায়? না যায়। নিহাল খান মায়াকে নিজের মনের খবরটা জানাতে পারলেন না। তবে তিনিও চান ওনার স্ত্রী দীর্ঘদিনের মনোমালিন্য ভুলে ওনার কাছে ফিরে আসুক। তিনি মায়াকে এই কয়েকদিনে বেশ লক্ষ্য করেছেন। ওনার স্ত্রী এই মেয়ের বেশ খেয়াল রাখেন। মায়াও শাশুড়ির হয়ে কথা বলে সব সময়। এই যে আজ শ্বশুরের দিকে পর্যন্ত আঙুল তুলেছে শাশুড়ির পক্ষ হয়ে। মূলত এজন্য নিহাল খান বিগত দিন ধরে সুযোগের সন্ধানে ছিলেন কিভাবে মায়ের সঙ্গে সুফিয়ার ব্যাপারে কথা বলা যায় সেটা নিয়ে। মায়া ওনার ছেলের বউ হয় তিনি নিজের ব্যক্তিত্বের বাইরে গিয়ে মায়ের সাথে সহজ হয়ে কথা বলতে পারছিলেন না সংকোচে। তবে আজ সব জড়তা মায়া কাটিয়ে নিল। তাই নিহাল খান মুক্তমনে মায়াকে বলবেন ওনার অন্তত একটা সুযোগ তাই নিহাল খান মুক্তমনে মায়াকে বলবেন ওনাকে অন্তত একটা সুযোগ দেওয়া হোক ওনার নিজের দিকটা সুফিয়ার সম্মুখে প্রকাশ করার। নিহাল খান অনেকটা সময় নিয়ে নীরব থেকে ধীর গলায় মায়ের কথার উত্তরে বললেন, আমাকে একটা সুযোগ দিলে অবশ্যই আপনার শাশুড়ির অভিমান ভাঙানোর চেষ্টা করব আম্মু। নিহাল খানের সরাসরি কথায় মায়া যেন চমকে উঠল। না চাইতেও আশার আলো দেখতে পেল দু চোখে। খুশিতে মায়া উৎফুল্ল হয়ে বলল, সত্যি? মায়ের খুশিতে নেহাল খান সম্মতি দিয়ে বলল, জি। তাহলে আমি যা বলবো করবেন আব্বু? ইনশাল্লাহ। নেহাল খানের কথায় বেশ আশ্বস্ত হলো মায়া। সেদিনের মতো রাদিফের সঙ্গে আবারও যুক্তি করলো কিভাবে কি করবে বাকিটা। অনুসন্ধানে মায়ার হঠাৎ হৃদের কথাটা মনে হলো। শ্বশুরকে ধরে টান দিলে শাশুড়ি অবশ্যই ফিরে আসবে চট্টগ্রামের মাটিতে। মায়া হৃদের কথা অনুযায়ী কাজ করলো। যেহেতু হৃদ আর সুফিয়া খান একই চরিত্রের মানুষ, তাহলে তাদের কর্মকাণ্ডগুলো সেম হবে। হৃদ যেমন মায়ের বিপদে দিশেহারা হয়ে যায়, একইভাবে সুফিয়া খানও নিশ্চয়ই নিজের স্বামীর বিপদে দিশেহারা হবে। অন্তত এই বিষয়ে একটা পরীক্ষা করে দেখা দরকার মায়ার। যদিও বিষয়টা যদি সত্যি হয়, তাহলে নিশ্চয়ই সুফিয়া খান এবার নিজের রাগ ভুলে খানবাড়িতে পা রাখবে। মায়া রাদিফকে নিয়ে নিহাল খানের মিথ্যা হার্ট অ্যাটাকের লম্বা চওড়া একটা জটিল রিপোর্ট বানালো। এর মাঝে একদিন নিহাল খান দলের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা সভার মাঝে হুট করে জ্ঞান হারিয়ে পড়ে যেতেই চারিপাশে হইচই পড়ে গেল মন্ত্রী নিহাল খান বেহুশ হয়ে যাওয়াতে। হৃদ সেখানেই ছিল। তৎক্ষণাৎ বাবাকে গাড়ি করে হসপিটালে নিয়ে যেতে যেতে দলের সকলেই ভিড় জমালো হসপিটালে। রাদিফ নিহাল খানের সামান্য অসুস্থতাকে কাজে লাগিয়ে সুফিয়া খানের কাছে মিথ্যা রিপোর্ট পাঠালো হার্ট ব্লকের মতন জটিল বিষয়টা দেখিয়ে। দিশেহারা সুফিয়া খান হৃদকে শত কল করেও পেল না, কারণ হৃদের ফোনটা তখন রাদিফের হাতেই ছিল। মূলত রাদিফ ইচ্ছাকৃতভাবে হৃদের ব্যস্ততায় ওর ফোনটা নিজের কাছে রেখে দিয়েছিল, যাতে সুফিয়া খান হৃদকে কল করে না পায়। হৃদের সর্বদা সত্যি কথা বলার ব্যামো আছে। কখনো কোনো কিছুতে মিথ্যা হৃদকে দিয়ে বলানো যায় না বলেই রাদিফ ভিড়ের মাঝে হৃদের ফোনটি নিজের কাছে রাখলো। যে কোনো সময় সুফিয়া খান নিহাল খানের অসুস্থতা সম্পর্কে হৃদ থেকে জানতে চেয়ে কল করবে। তখন যদি হৃদ সত্যিটা সুফিয়া খানকে বলে দেয়, তাহলে আবার মায়াদের প্ল্যান বিফলে যাবে। তাই রাদিফ নিজের করা প্ল্যানকে নিয়ে কোনো রকম রিস্ক নিল না, বরং ক্রমাগত নিজের মায়ের কাছে নিহাল খানের জটিলতার বিষয়টি তুলে ধরল। অথচ নিহাল খানের তেমন কোনো জটিলতার রোগ নেই। অঘুম অঘুম অনিয়মিত খাওয়া দাওয়ার থেকে দুর্বলতায় বেহুশ হয়ে গিয়েছিলেন নিহাল খান। ঘন্টা দুয়েক হসপিটালে রেস্ট নিলে বাসায় ফিরে যেতে পারবেন তিনি।
কিন্তু রাদিফ নিজের বাবার সামান্য অসুস্থতাকে একের সঙ্গে এক মিলিয়ে 2 করে সুফিয়া খানের সামনে প্রকাশ করলো, যাতে তিনি নিহাল খানের অসুস্থতার খবর পেয়ে ছুটে চলে আসেন চট্টগ্রামে। হলো তাই। সুফিয়া খান হৃদকে কলে না পেয়ে আয়নকে কল মিলালো। আয়ন নিহাল খানের জটিলতার খবর পেয়ে সেও তৎক্ষণাৎ জুইকে নিয়ে রওনা হলো চট্টগ্রামের উদ্দেশ্যে। আয়নদের বেরিয়ে যাওয়ার ঘণ্টাখানেকের মাঝে সুফিয়া খানের হেলিকপ্টার উড়ল আকাশে। সেবার হৃদের অ্যাক্সিডেন্টের খবর পেয়ে তিনি ছুটে গিয়েছিলেন হসপিটালে। আজ স্বামীর অসুস্থতার খবর পেয়ে ছুটে যাচ্ছে খানবাড়িতে। সেই 15 বছর আগে তিনি এক কাপড়ে খানবাড়ি ছেড়েছিলেন। আজ 15 বছর পর আবারও এক কাপড়ে খানবাড়িতে গিয়ে উঠেছেন। এর মাঝে কেটেছে দীর্ঘ 15 বছরের মনোমালিন্য। তারপরও কখনো সুফিয়া খান নিহাল খানের সঙ্গে যোগাযোগ বা কথা পর্যন্ত বলেনি। হৃদকে নিয়ে 45 দিন লন্ডন শহরে থাকার পরও তিনি কখনো নিহাল খানের সঙ্গে আগ বাড়িয়ে কথা বলেননি, আর না নিহাল খানকে সেই সুযোগ দিয়েছেন ওনার সাথে কথা বলার। অথচ আজ মায়ার অতিরিক্ত কান্নাকাটি আর রাদিফের বাড়াবাড়ি রকমের এক রিপোর্টে এক মুহূর্তের জন্য শক্তপোক্ত সুফিয়া খানও ভয়ে থমকে যায়। দীর্ঘদিনের মনোমালিন্য ভুলে অবশেষে সেই অপ্রিয় মানুষের টানে ফিরতে হয় চট্টগ্রামের মাটিতে। খানবাড়িতে সুখের বসন্ত লেগেছে। দীর্ঘ 15 বছর পর সুফিয়া খান পা রেখেছে খানবাড়ির আঙিনায়। এই নিয়ে সকলে ভিড় জমিয়েছে সুফিয়া খানের চত্বরে। আরাফ খান, হেনা খান ছেলের অসুস্থতার দুঃখের চেয়ে বেশি আনন্দ প্রকাশ করেছেন সুফিয়া খানের আগমনে। সেই খবর তিনি দেশ বিদেশের সকল আত্মীয়দের মাঝে ইতিমধ্যে পাঠানো শেষ। হেনা খান নিজের 3 কন্যার সঙ্গে শশীর মাকেও আমন্ত্রণ জানালেন খানবাড়িতে আসার জন্য। আরাফ খান সেই ফাঁকে বাড়িতে আয়োজন করলেন মেজবানের দাওয়াতের। সুফিয়া খানকে ঘিরে শ্বশুর শাশুড়ি এমন উৎফুল্লতার আনন্দটুকু নীরব চোখে দেখলেন সুফিয়া খান। বয়স্ক মানুষ বাচ্চাদের মতন হয়, সেটা আবারও যেন প্রমাণ করলেন আরাফ খান আর হেনা খান। সুফিয়া খান খানবাড়িতে ফিরেছেন বিকাল 3টা নাগাদ। এখন সন্ধ্যা 6টা। এর মাঝে পার হলো 3 ঘন্টা। এই 3 ঘন্টায় এই দুজন মানুষ ওনার হাতে গোটা খানবাড়ির দায়িত্ব দিয়ে বসে আছেন। সার্ভেন্ট থেকে শুরু করে গোটা খানবাড়ির মানুষ ওনার থেকে প্রতিটা কাজের অনুমতি নিচ্ছেন। সুফিয়া খান বেশ বুঝতে পারছেন এসব ওনার শ্বশুর শাশুড়ির কাজ। যে দায়িত্ব তিনি 15 বছর আগে ফেলে গিয়েছিলেন, সেই দায়িত্ব যত্ন করে ওনার হাতে আবারও তুলে দিতে চাচ্ছেন তারা। কিন্তু সেটা আর সম্ভব নয়। এই সংসার আর ওনার নয়। এই সংসারের মায়া তিনি আরও অনেকটা বছর আগেই মারিয়ে গেছেন। আজ হয়তো তিনি তাড়াহুড়ো করে চট্টগ্রামে ফিরেছেন, কিন্তু এই সংসারে তিনি আর স্থায়ী হবেন না। আজ বাদে কালই ফিরে যাবেন নিজ গন্তব্যে। তাই তিনি চাচ্ছেন না ক্ষণিকের জন্য শ্বশুর শাশুড়িকে কোনো কিছুতে বাধা দিতে। বরং যেটা চলছে সেভাবে চলুক। তারা যদি অল্পতে খুশি হন তাহলে হোক, এতে অপরাধের কোনো কিছু নেই। বরং তাদের ভুল ধারণা একটা সময় এমনিতেই ভেঙে যাবে। মনস্তাত্ত্বিক ভাবনায় গম্ভীর সুফিয়া খান হাতের গ্লাসটা ডাইনিংয়ে রাখতে রাখতে তাকালেন অদূরে সোফায় বসা হেনা খানের দিকে। হেনা খান সুফিয়া খানের বাড়ি ফেরার খুশিতে উৎফুল্লতা দেখিয়ে মেয়েদের সঙ্গে কথা বলছেন ফোনে। সুফিয়া খান এক পলক সেদিকে তাকিয়ে এগোতে চাইলেন সিঁড়ির দিকে। তক্ষুনি বাধা দিয়ে ডাকলো কাজের মেয়ে মালা। বলল, বড় ম্যাডাম, রাতে কি রান্না করব? বাধা পেয়ে পেছনে তাকালেন সুফিয়া খান। মালার কথায় তীক্ষ্ণ গলায় বলল, আমাকে কেন প্রশ্ন করেছো? প্রতিদিন আমাকে জিজ্ঞাসা করে রান্না করো তোমরা? সুফিয়া খানের কথায় মালা থমথমে মুখে বলল, দাদি বলেছে আপনি যা আদেশ করবেন তাই বাড়িতে রান্না হবে, আর নয়তো সবাই না খেয়ে থাকবে, রান্না বন্ধ। মালার কথায় সুফিয়া খান ঘাড় ঘুরিয়ে এক পলক হেনা খানকে দেখে মালাকে রান্নার তালিকা দিয়ে চলে যেতে চাইলে সেখানে হাজির হলো খানবাড়ির মালির ছেলে কাশেম। সে সুফিয়া খানের উদ্দেশ্যে লম্বা চওড়া বাজারের লিস্ট দিয়ে বলল, বড় ম্যাডাম, বাজারের এই লিস্টটা দাদাভাই পাঠিয়েছেন আপনাকে দিতে। সুফিয়া খান মালাকে চলে যেতে বলে ঘুরে তাকালেন হালকা পাতলা গঠনের কাশেমের দিকে। কাশেমের থেকে কাগজের লিস্টটা হাতে নিয়ে সেদিকে তাকাতেই দেখলেন বিশাল আয়োজনে একটি বাজারের লিস্ট সেটি। সুফিয়া খানের জানা মতে খানবাড়িতে আপাতত কোনো ফাংশন নেই। তাহলে এই লিস্ট কিসের হতে পারে সেটা জানতে চেয়ে কপাল কুঁচকে কাশেমকে বললেন, বাড়িতে কি কোনো ফাংশন আছে কাশেম?
জি ম্যাডাম, দাদাভাই আপনার বাড়িতে ফেরার খুশিতে এতিম বাচ্চাদের খাওয়াবেন বলেছেন। এই লিস্টটা সেই আয়োজনের। আপনাকে বলেছে এটা ঠিক আছে কিনা দেখতে। হাতের কাগজটায় তিনি সেইভাবেই আরও একবার নয়, দুবার নয়, বেশ কয়েকবার চোখ বোলালেন। মাত্র ৩ ঘন্টায় কেমন একটা টান অনুভব হচ্ছে এই ফেলে যাওয়া মানুষগুলোর প্রতি। ওনার সংসার ওনাকে যত্ন সহকারে ফিরিয়ে দিতে চাচ্ছেন তারা। অথচ যেই সংসারে যেই সংসারের মায়া তিনি অনেক আগেই ত্যাগ করে ফেলেছেন। সুফিয়া খান বাজারের লিস্টে বাচ্চাদের জন্য ২-১ রকমের মিষ্টি জাতীয় খাবার অ্যাড করে দিতে বললেন। কাশেম সেই ফাঁকে আরও একটা কাগজ তুলে দেয় সুফিয়া খানের হাতে। গমগমে স্বরে বলল, ম্যাডাম এটা হলো খানবাড়ির সকল কর্মচারীদের লিস্ট। মাসের ১০ তারিখে আমাদের বেতন দেওয়া হয়। আজ ৯ তারিখ, সেজন্য দাদাভাই এটা আপনার কাছে পাঠিয়েছেন। সুফিয়া খান বেশ তীক্ষ্ণ গলায় বললেন, আমার কাছে কেন? দাদাভাই বলেছে আপনি আমাদের বেতন দিলে আমরা এই মাসের বেতন পাবো, আর নয়তো আমরা সকল কর্মচারী বেতন ছাড়া থাকবো নাকি? কাশেমের থমথমে মুখটার দিকে সুফিয়া খান তাকিয়ে সেভাবেই বললেন, ওকে, কাল দেওয়া হবে, যাও। কাশেম ছেলেটি চলে যেতেই খানবাড়ির ড্রয়িং রুমে উপস্থিত হয় রাদিফ। যদিও সে দুপুরের দিকে এসে মায়ের সাথে দেখা করে গিয়েছিল, এখন আবারও আসা। সুফিয়া খান কল করে রেখেছেন রাদিফকে নিহাল খানের রিপোর্টের জন্য। ভয়ার্ত রাদিফ থমথমে মুখে সুফিয়া খানের হাতে নিহাল খানের ফেক রিপোর্ট তুলে দিতেই গম্ভীর সুফিয়া খান সেগুলো নিয়ে সিঁড়ির দিকে হাঁটতে হাঁটতে বলল, আমার সাথে আসো রাদিফ। ভয়ার্ত রাদিফ থমথমে মুখে সুফিয়া খানের পেছন পেছন হাঁটল। এর মাঝে পথে দেখা পেল মায়ার সাথে। গায়ে একটা সবুজ জামদানি জড়িয়ে মায়া নিহাল খানের ঘরের সামনে দাঁড়িয়ে সুফিয়া খানের খোঁজে। সুফিয়া খান বাড়িতে ফেরার পরপরই মায়া এই শাড়িটা জড়িয়েছে গায়ের সুফিয়া খানের বাড়িতে ফেরার পরপরই মায়া এই শাড়িটা জড়িয়েছে গায়ে, শাশুড়িকে খুশি করতে। অবশ্য বিগত সময় ধরে মায়া সুফিয়া খানের পেছন পেছন ঘুরঘুর করছিল। তবে এর মাঝে ফাঁকে সে হৃদকে বাড়ি ফেরার কথা বলে এলো ফোনে। নিহাল খানের ঘরে প্রবেশ করতেই মায়া ভয়ার্ত মুখে রাদিফের দিকে তাকালো। মায়ের মতো করে রাদিফের মুখটাও চুপসে আছে ধরা পড়ে যাওয়ার ভয়ে। বেহুশ নিহাল খানের হাতে তখনও ক্যানোলায় স্যালাইন চলছে। সুফিয়া খান নিহাল খানের পরপরই সোফিয়া খান নিহাল খানের পরপরই রিপোর্টগুলো চেক করলো মনোযোগ সহকারে। যতটা ক্রিটিক্যাল মনে করে সুফিয়া খান পাগল পাগল হয়ে চট্টগ্রামে ফিরেছিল, তার তেমন কিছু না দেখে তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন রাদিফের দিকে। ভয়ার্ত রাদিফ কাচুমাচু করে বিছানার অপর পাশে গিয়ে দাঁড়ালো। মায়া ও রাদিফের পাশাপাশি দাঁড়ালো থমথমে মুখে। দুই অপরাধী একত্রে। মায়া ওর শাশুড়িকে উল্টাপাল্টা বলে চট্টগ্রামে তো নিয়ে এসেছে, এবার চতুর শাশুড়িকে সামাল দেওয়া মুশকিল হয়ে যাচ্ছে মায়াদের জন্য। খানবাড়িতে আসার পরপরই দুবার রাদিফের থেকে নিহাল খানের রিপোর্ট চেয়েছিলেন সুফিয়া খান, কিন্তু ব্যস্ততার অজুহাতে রাদিফ এতক্ষণ রিপোর্ট না দিলেও এখন দিতে বাধ্য হয় সে। সুফিয়া খান হাতের রিপোর্টগুলো দুবার খতিয়েও দেখল। রিপোর্টগুলো যে ওনার বিশ্বাসে আসেনি সেটা ওনার তীক্ষ্ণ দৃষ্টি দেখেই বুঝতে পারছে রাদিফ। তারপরও সুফিয়া খান রাদিফকে কিছু না বলে হাতের ফাইলগুলো বন্ধ করতে করতে হৃদের খবর জানতে চাইল। হৃদ কই? ভাই মিটিংয়ে, বাড়িতে ফিরতে বলো ওকে। জি আম্মু। রাত, আচ্ছা এখন হচ্ছে প্লট চেঞ্জ হয়েছে, আমরা অন্য জায়গায় চলে আসছি। মানে রাত 11টা বেজে গেছে। হ্যাঁ, রাত 11টা পেরিয়ে 12টার ঘরে। হৃদের ব্যস্ততার শেষ নেই। হৃদ এই রাতেও বাসায় ফিরত না যদি না মায়া বারবার ফোন করে হৃদকে বাড়িতে ফেরার তাগিদ দিত। নিহাল খানের অনুপস্থিতিতে সবটা হৃদকে সামলাতে হচ্ছে বলেই হৃদের ব্যস্ততা দ্বিগুণের চেয়ে 4 গুণ হলো। সেজন্য হৃদ মায়ের সঙ্গে দেখা করে আবারও দ্রুত বেরিয়ে যাবে বলে ঠিক করে রেখেছে। 1 সপ্তাহ পর নির্বাচন। একদণ্ড বাড়িতে বসে থাকার সময় নেই কারোর। হৃদ দলের ছেলেদের সবাইকে নির্বাচনের কাজে ব্যস্ত রেখেই সে এ রাতে বাড়িতে ফিরেছে একা। রাদিফ অবশ্যই আসিফদের সঙ্গেই আছে। হৃদ বাড়িতে ঢুকতে ঢুকতে সুফিয়া খানের সঙ্গে হেনা খানের দেখা পেল বসার ঘরে।
মায়াকে আশেপাশে কোথাও দেখতে না পেয়ে হৃদ ভাবল মায়া হয়তো ঘুমিয়ে। ক্লান্ত হৃদ সুফিয়া খানের দিকে এগিয়ে গেল। মুখোমুখি হয়ে মায়ের সঙ্গে টুকটাক কথা চালাতে চালাতেই সেখানে লেবু পানি নিয়ে উপস্থিত হয় মায়া। হৃদের মনোযোগ আকর্ষণ করে বলল, আপনার পানি। মায়ের গলা পেয়ে খুব স্বাভাবিকভাবে হৃদ ঘুরে তাকালো। মায়াকে সবুজ শাড়ি পরিহিত ট্রেতে লেবুর পানি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে হৃদের দৃষ্টি থমকে দাঁড়ালো। মায়ার ফর্সা গায়ে সবুজ শাড়িটি যেন ঝলমল করলো হৃদের চোখে। হৃদ একবার নয় দুবার নয়, বেশ কয়েকবার মায়ের দিকে তাকালো চোখ সরিয়ে। গোটা শরবতের গ্লাস এক চুমুকে শেষ করলো মায়ের দিকে তাকিয়ে। হৃদের এমন দৃষ্টিতে মায়া হাঁসফাঁস করে আর চোখে তাকালো সুফিয়া খান আর হেনা খানের দিকে। বড়দের সামনে হৃদের স্থির দৃষ্টিতে খানিকটা বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়ল মায়া। ততক্ষণে সম্মুখে দাঁড়িয়ে থাকা সুফিয়া খান হেনা খানও লক্ষ্য করলেন হৃদের দৃষ্টি। মা হিসেবে চট করে বুঝে ফেললেন ছেলের ক্লান্তিময় মনোভাবটা। হৃদ পানির গ্লাসটা ট্রেতে রাখতেই সুফিয়া খান বললেন, নিজের রুমে গিয়ে ফ্রেশ হও হৃদ, আমি আমি তোমার খাবার রুমে পাঠাচ্ছি। হৃদ হ্যাঁ না কিছুই বলল না, বরং চলে যেতে গিয়েও মায়ের দিকে তাকালো চোখ সরিয়ে। মায়া বিব্রত বোধ করে খালি গ্লাসটা নিয়ে কিচেনের দিকে যেতে চাইলে সুফিয়া খান বাধা দিয়ে বললেন, তুমি রুমে যাও মায়া, দেখো আমার ছেলের কি প্রয়োজন হয়, আমি তোমাদের খাবার রুমে পাঠিয়ে দিব, যাও। সুফিয়া খানের কথায় আপত্তি জানাতে চাইল মায়া। মায়ার ইচ্ছে সবাইকে নিয়ে একত্রে ডাইনিংয়ে বসে খাবে, সে একা রুমে বসে খাবে না। তাছাড়া মায়া হৃদকে ফোন করে এনেছে সুফিয়া খানের সঙ্গে কথা বলার জন্য। সেখানে মায়া যদি হৃদকে নিয়ে ঘরে আলাদা খায় তাহলে ব্যাপারটা কেমন দেখায় না। তাছাড়া মায়াও বুঝলো না হঠাৎ করে সুফিয়া খানই বা কেন মায়াকে রুমে পাঠাতে চাচ্ছেন খাওয়ার জন্য। যেখানে মায়া সবার সাথে একত্রে খাওয়ার জন্য আয়োজন করেছে সেটা কি দেখেনি ওর শাশুড়ি? তাহলে আমি ঘরে খাবো না আম্মু, আমি সবা হৃদ রুমে আসো। হৃদের উচ্চস্বরে ডাকায় থমথমে খেয়ে গেল মায়া। সুফিয়া খানও শক্ত গলায় বললেন, রুমে যাও মায়া, দেখো হৃদের কি প্রয়োজন। মায়া আর দাঁড়ালো না, হাতের ট্রে সোফার টেবিলের উপর রেখে সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে মায়ার ঠোঁট উল্টালো। মায়াকে এত তাড়া দিয়ে সবাই রুমে কি জন্য পাঠাচ্ছে তাও বুঝতে পারছে না। শাশুড়ি ছেলে মাত্র বাসায় ফিরেছে, সে ফ্রেশ হওয়ার জন্য যা যা প্রয়োজন সব মায়া গুছিয়ে রেখে এসেছে। শাশুড়ির ছেলে, এখানে হবে শাশুড়ি ছেলে না, শাশুড়ির ছেলে মাত্র বাসায় ফিরেছে, সে ফ্রেশ হওয়ার জন্য যা যা প্রয়োজন সব মায়া গুছিয়ে রেখে এসেছে। তাহলে এত তলব লাগিয়ে মায়াকে কি দরকার? শাশুড়ির ছেলে কি বাবু যে মায়াকে ছাড়া সে একা ফ্রেশ হতে পারবে না? বিরক্তি নিয়ে মায়া রুমে ঢুকতেই ঘরটা অন্ধকার পেল। মায়া ঘরের আলো জ্বালিয়ে ঘরটা উজ্জ্বল করতে গিয়ে হৃদের দেখা পেল না কোথাও। ওয়াশরুমের দরজাটাও বাহির থেকে লক করা দেখে মায়া বুঝল হৃদ ওয়াশরুমে নেই। মায়া হৃদকে ডেকে বলল, শাশুড়ির ছেলে, আপনি কোথায় আছেন? মায়ার এক ডাকি হৃদ বারান্দা থেকে ঘরে এলো। হৃদকে দেখে মায়া আবারও বলল, সে কি, আপনি এখনো ফ্রেশ হননি কেন? তোমার সাথে হব তাই। হৃদের সোজাসাপটা কথায় মায়া কারণটা বুঝলো না, বরং হৃদের দিকে এগিয়ে যেতে যেতে বলল, আমাকে দেখে আপনার ময়লা মনে হয় যে আপনার সাথে ফ্রেশ হব? যান গিয়ে দ্রুত ফ্রেশ হন, আজ আমরা নিচে খেতে। মায়াকে থামিয়ে দিয়ে হৃদ বলল, আজ কয়দিন? কিসের? মায়া কুঞ্চিত কপালে পাল্টা প্রশ্ন করল হৃদকে। মায়ের কথায় উত্তর না দিয়ে হৃদ মায়ের চোখের দিকে তাকালো শান্ত দৃষ্টিতে। হৃদের বদলানো দৃষ্টিতে মায়া হাঁসফাঁস করে কিছু বলবে তার আগেই হৃদ বলল, আমার ফোনটা নাও। মায়া বিছানার উপর থেকে হৃদের ফোনটা দিতেই হৃদ আসিফের নাম্বারে কল লাগালো। হৃদের কলটা রিসিভ হতেই ওপাশের আসিফ কিছু বলবে তার আগেই হৃদ মায়ের চেহারার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল, সবাইকে বাসায় চলে যেতে বল আসিফ। হৃদের কথায় তক্ষুনি শোনা গেল আসিফের গলার সুর। বলল, ভাই আজ তো আমাদের জরুরি মিটিং, সব ক্যান্সেল। কিন্তু ভাই আপনার। ফের আসিফকে কিছু বলতে না দিয়ে হৃদ বলল, এই রাতে তোর কোনো ডিস্টারবেন্স চাই না আসিফ, আজ রাতে তোর কল দেওয়া নিষেধ। কথাটা বলেই হৃদ কল কেটে নিজের ফোনটা বন্ধ করে দেয়। একইভাবে মায়ের ফোনটাও হৃদ বন্ধ করে দিতেই মায়া আপত্তি জানিয়ে বলল, আপনি ফোন বন্ধ করতেছেন কেন? কারণ আজ রাতটা আমার, তাই।
হৃদের কথাটা মায়া তৎক্ষণাৎ বুঝতে না পেরে বলল, আচ্ছা ঠিক আছে, আজ রাতটা আপনার, তারপরও ফ্রেশ হয়ে আসুন, নিচে খেতে যাবেন, সবাই অপেক্ষা কর। মায়ের কথা শেষ হওয়ার আগেই দরজায় নক করলো কাজের মেয়ে মালা। খাবার ট্রে নিয়ে নরম সুরে বাহির থেকে ডেকে বলল, ভাবি আপনাদের খাবার, বড় ম্যাডাম পাঠিয়েছেন। মালার গলা পেয়ে মালার গলা পেয়ে মায়া সেদিকে এগোলো। হৃদ তখনও জায়গায় দাঁড়িয়ে কোমরের ইন করা শার্টের ভাঁজ টেনে প্যান্টের উপর ফেলে কোমরের বেল্ট খুলতে খুলতেই ততক্ষণে মায়া চাপানো দরজাটা খুলে মালাকে খাবার নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, তুমি খাবার এনেছো কেন মালা আপু? আমরা তো নিচে গিয়ে খাবার তুল। মায়ের কথা শেষ হওয়ার আগে হৃদ বেল্ট খুলে বিছানা থেকে তোয়ালে তুলে মালাকে আদেশ করে বলল, খাবারগুলো রেখে যা মালা। জি ভাই। হৃদের কথায় সম্মতি দিয়ে মালা জায়গা ছাড়লো খাবারগুলো দরজার সম্মুখে রেখে। মালাকে চলে যেতে দেখে মায়া খাবার ট্রলি দুহাতে ঠেলে ঘরে প্রবেশ করাতেই হৃদ ওয়াশরুমের দিকে যেতে যেতে পুনরায় মায়াকে আদেশ করে বলল, দরজা বন্ধ করো হৃদ। মায়া দরজা বন্ধ করে খাবার ট্রলি ঠেলে সোফার সম্মুখে রাখলো। হৃদ ততক্ষণে ওয়াশরুমে গোসলে গেছে। মায়া ট্রে থেকে খাবারগুলো নামিয়ে টেবিলে রাখতে রাখতে পুনরায় দরজায় নক করলো মায়া। মায়াকে ডেকে বলল, ভাবি নিচে মেহমান এসেছে, আপনাকে নিচে যেতে বলেছে দাদি। মালার কথায় মায়া তৎক্ষণাৎ খাবারগুলো ট্রেতে তুলে রেখে চলে গেল নিচে। কোথা থেকে কোন মেহমান এসেছে মায়ার জানা নেই। হৃদ গোসল শেষ করার আগেই মায়া আগত মেহমানদের সঙ্গে দেখা করে চলে আসবে বলে হৃদকে না জানিয়েই বেরিয়ে যায়। অথচ নিচে নামতে নামতে মায়া আয়নের সঙ্গে জুইকে দেখি আবলা সরি, অনেকক্ষণ ধরে পড়তেছি তো তো ওয়ার্ডগুলা হচ্ছে মিস হয়ে যাচ্ছে, সরি। হৃদ হৃদ গোসল শেষ করার আগেই মায়া আগত মেহমানদের সঙ্গে দেখা করে চলে আসবে বলে হৃদকে না জানিয়ে বেরিয়ে যায়। অথচ নিচে নামতে নামতে মায়া আয়নের সঙ্গে জুইকে দেখেই আবেগ আপ্লুত হয়ে ওঠে, জুইকে জড়িয়ে ধরে। আজ কতটা দিন, কতটা মাস দেখা হয় না দুবোনের। হেসে খেলে বেড়ানোর দিনগুলো যেন হঠাৎ চাপা পড়ে যায় বাস্তবতায়। মায়ার নিজের পরিবারের সঙ্গে যোগাযোগ নেই। বলতে গেলে মায়া নিজেই পরিবারের সঙ্গে যোগাযোগ করে না, হৃদ চায় না বলে। মাঝে হৃদকে না জানিয়ে আরিফের বাসায় যেতে গিয়েও মায়ার যাওয়া হলো না রাফার জন্য। পরে আর পরে আর মায়া চেষ্টা করেনি কারোর সঙ্গে যোগাযোগ করার হৃদের অগোচরে। আজ না হয় কাল হৃদ নিজেই মায়াকে ওর পরিবারের সঙ্গে যোগাযোগ করতে দেবে বলে এটাই মায়ার দৃঢ় বিশ্বাস। কিন্তু আজ হঠাৎ করে জুয়ের দেখা পেয়ে যেন মায়ের চোখের পাতা ভিজে উঠল সেই পুরাতন স্মৃতিগুলো মনে করে। মায়ের ফুপানোতে জুইও একইভাবে ফুপিয়ে ওঠে কান্নায়। আয়ন সবে মিনিট 10 হলো জুইকে নিয়ে খানবাড়িতে প্রবেশ করেছিল। এর মাঝে মায়ের আগমনে দুবোনের জড়াজড়ি করে কাঁদতে দেখে সে হাতের গ্লাসটা টেবিলে রাখতে রাখতে বলল, আরে আমার ছোট শালি সাহেব, আজে তা ভালো আছো? আয়নের কণ্ঠ পেয়ে মায়া জুইকে ছেড়ে দাঁড়াতে দাঁড়াতে দুহাতে চোখের পানি মুছতে মুছতে বলল, জি ভাইয়া ভালো। আপনি ভালো আছেন? এতক্ষণ ভালো ছিলাম, তবে এখন তোমাদের দেখা পেয়েই ভালো হয়ে গেলাম। আচ্ছা, বলছে এতক্ষণ ভালো ছিলাম না, তবে এখন তোমাদের দেখা পেয়ে ভালো হয়ে গেলাম। তোমার জামাই কই? হৃদের কথা জিজ্ঞাসা করতেই মায়া কান্না ভেজা নাক টেনে বলল, উনি রুমে আছেন। আপনারা কখন এসেছেন ভাইয়া? মাত্র আসলাম, তবে আমাদের মামির সাথে দুপুরের ফ্লাইটে চট্টগ্রামের আসার কথা ছিল, কিন্তু খালামণিদের জন্য ফ্লাইট মিস করলাম, সেজন্য রাত হয়ে গেল। আচ্ছা তোমরা কথা বলো, আমি না হয় হৃদের কাছে যাচ্ছি। কেমন? কথাটা বলি আয়ন সোফা থেকে দাঁড়িয়ে যায় হৃদের ঘরে যাবে বলে। আয়ন চলে যেতে গিয়েও কি মনে করে একটু পিছিয়ে জুইয়ের বরাবর হয়ে নিচু গলায় বলে, আপনার প্রয়োজনে আমাকে কল করবেন জুই, আমি হৃদের ঘরে আছি। জুই মাথা কাত করে সম্মতি দিতেই আয়ন সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। মায়া আয়নের কথায় চমকে তৎক্ষণাৎ পাশে তাকাতেই বেশ অনেকগুলো দৃষ্টির কেন্দ্রবিন্দু হলো। হৃদের ফুপুরা সকলেই উপস্থিত। ফাহাদের মাকে দেখা গেল শশীর মায়ের সঙ্গে বসে, পাশাপাশি শশীও বসে মায়ের দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়ে। মায়া একত্রে এতগুলো মানুষের দৃষ্টিতে পড়ে অস্বস্তি বোধ করল। জড়তা মিশ্রিত স্বরে সবাইকে সালাম দিতেই সুফিয়া খান ডাইনিং থেকে মায়াকে ডাকলো। শাশুড়ির ডাক শুনে মায়া পালিয়ে যাওয়ার মতন সেদিকে হাঁটলো জুয়ের হাত চেপে। মায়ের জীবনে ঘটে যাওয়া পুরনো স্মৃতির পাতা উল্টানো হলে সেখানে সমান দোষী শশীর মাকেও করা হবে।
সেদিন মায়াকে বিয়ে দেওয়ার পিছনে ওর পরিবারকে শশীর মাই উস্কেছিল। মুক্তাকে ওর শ্বশুরবাড়ি থেকে অপমান করে মিথ্যা অপবাদে বের করে দেওয়া হয়েছিল শুধুমাত্র শশীর মার কথায়। আর সেই জেদে মায়ের পরিবার ক্ষেপে গিয়ে মায়াকে অন্যত্র বিয়ে দিতে চেয়েছিল খান পরিবারের সঙ্গে সম্পর্ক রাখবে না বলে। মায়ের এই বিষয়টা হয়তো রিদ বা সুফিয়া খানের জানা নেই, তাই মায়াও চায় না নতুন করে শশীর মায়ের জন্য ওর বৈবাহিক সম্পর্কের ঝামেলা হোক। তাছাড়া শশীর মা মায়ের খালা শাশুড়ি হয়। নিজের বোনের বিষয়টা শুনলে অবশ্যই সুফিয়া খান কষ্ট পাবেন। মায়া চায় না ওর জন্য আর কেউ কষ্ট পাক, বরং যেটা চলে গেছে সেটা মায়ার সয়ে গেছে। পুরাতন স্মৃতি নতুন করে তাজা করার কোনো মানেই হয় না। মায়ার সুফিয়া খানের মুখোমুখি হতেই মায়ের ভেজা চোখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে সুফিয়া খান বলল, কি হয়েছে, কাঁদছো কেন? সুফিয়া খানের কথায় মায়া জুঁইয়ের হাত ছেড়ে দেয়। জুঁইকে সুফিয়া খানের সঙ্গে পরিচয় করিয়ে দিতে দিতে ভাঙা গলায় বলল, ও আমার বোন জুঁই আম্মু। মায়ের কথায় সুফিয়া খান এক পলক জুঁইকে দেখে বলল, ওহ, আয়নের বউ। আমি ওকে চিনি, বেশ কয়েকবার আমাদের দেখা হয়েছিল ঢাকায়। কিন্তু তুমি কাঁদছো কেন? নিজের পরিবারকে মিস করছো বুঝি? সুফিয়া খানের কথায় মায়া থমথমে মুখে জুঁইয়ের দিকে তাকালো। বেখেয়ালি মায়া জুঁইকে কাছে পাওয়ার জন্য এতক্ষণ পর্যন্ত লক্ষ্য করেনি জুঁইয়ের পরিবর্তনগুলো। নতুন বিবাহিত কাপলকে দেখতে যেমন লাগে জুঁইকেও তেমন লাগছে। জুঁইয়ের সাথে আয়নের সম্পর্কের কথাটা জানতো মায়া, কিন্তু জুঁই যে আয়নকে বিয়ে করেছে সেটা জানতো না। তাছাড়া যেখানে মায়ের বিয়েটা নিয়ে মায়ের পরিবারের আপত্তি ছিল, সেখানে এত সহজে জুঁইয়ের বিয়েতে সম্মতি দিল ওদের পরিবার। বিশেষ করে মায়ার চাচা জুঁইয়ের বাবা কত বিরোধিতা করলো মায়াকে খানবাড়িতে বউ করে পাঠাবে না বলে। সেখানে ওনার নিজের মেয়েকে শেষ পর্যন্ত খানবাড়ির ছেলের হাতে তুলে দেবে, বিষয়টা অবিশ্বাস্য লাগলো। মায়া অবিশ্বাস্য দৃষ্টিতে জুঁইয়ের দিকে তাকিয়ে থাকলে সুফিয়া খান ডাইনিং হতে টিস্যু নিয়ে মায়ার ভেজা গাল যত্ন সহকারে মুছে দিতে দিতে বলল, ছোটখাটো বিষয়ে নিজের মূল্যবান চোখের পানি ঝরাতে নেই মায়া, তাহলে মানুষ তোমাকে দুর্বল ভাববে, আর খানবাড়ির বউরা দুর্বল নয়। হৃদ ওয়াশরুম থেকে বের হতেই আয়নকে দেখতে পেল বিছানায় বসে। মায়ের জায়গায় আয়নকে রুমে দেখে হৃদ হাতের তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে সূক্ষ্ম নজর ঘোরালো রুমে। মায়াকে আশেপাশে কোথাও দেখতে না পেয়ে হৃদের মেজাজ চটে গেল তক্ষুনি। আয়ন হৃদকে ওয়াশরুম থেকে বের হতে দেখে বলল, কিরে ভাই, কোনো কারণ ছাড়া এভাবে রেগে ফায়ার হয়ে যাচ্ছিস কেন? কোনো সমস্যা? মায়াকে রুমে না পেয়ে তার মেজাজ এমনিই চটে আছে, সেখানে আবার আয়নের হেয়ালি কথায় হৃদ বিরক্তিতে বলল, তুই আমার রুমে কি করিস? কি চাই? চাই তো অনেক কিছুই ভাই, কিন্তু আপাতত তোর মেয়েকে আমার ছেলের জন্য চাই, বুঝলি? না। হৃদ বিরক্তি কণ্ঠে উত্তরটা করে হাতের তোয়ালেটা ছুঁড়ে ফেলল সোফায়। যদিও হৃদ অগোছালো কাজ পছন্দ করে না, তবে মায়ের অনুপস্থিতিতে যেন হৃদের বিরক্তি বাড়ল। আয়ন হৃদের কথায় রসিয়ে বলল, না করলে তো হবে না ভাই, আমার ছেলের ভবিষ্যৎ বলে কথা। তোর নাতে আমার বাপ ছেলে তোর নাতে আমরা বাপ ছেলে কেউই রাজি নই। তাছাড়া তোর মেয়ে জন্ম দেওয়ার আগেই ব্যাপারটা ফিক্সড করে রাখলাম, নয়তো তুই যে তেরা লোক মেয়ে জন্ম দিতে দিতে বেঁকে বসবি আমার ছেলের সাথে বিয়ে দিবি না বলে। এর জন্য তোর মেয়ের জন্ম হওয়ার আগেই পাকা কথা সেরে ফেললাম। হৃদের বিরক্তি বাড়িয়ে ঘরে রাদিফ ঢুকতে ঢুকতে আয়নের কথায় আপত্তি জানিয়ে বলল, আয়ন ভাই, তোমার ছেলে রিজেক্ট। খানবাড়ির মেয়ে চৌধুরী বাড়িতে যাবে না, খানবাড়ির মেয়ে খানবাড়িতেই থাকবে আমার ছেলের বউ হয়ে। তুমি বরং ছেলের জন্য অন্য সম্বন্ধ খোঁজো। আমার ছেলের সাথে হৃদ ভাইয়ের নিজের মেয়ের বিয়ে দিবেন, তাই না? কথা বলি রাদিফের রাদিফের রাদিফ আয়নের পাশাপাশি বিছানায় বসলো। হৃদ বিরক্তি চোখে সেদিকে তাকাতেই আয়ন রাদিফের কথার প্রতিবাদ করে বলল, শোনো রাদিফ, ঝামেলা পাকাস না। শোন রাদিফ, ঝামেলা পাকাস না। প্রস্তাব আমি আগে নিয়ে এসেছি, সেজন্য আমারটাই গ্রহণযোগ্য হবে, তোরটা নয়। তাছাড়া সিরিয়ালে আমি আর হৃদ দুজনেই বিবাহিত। তুই বিয়ে না করলে ছেলের বউ ঠিক করিস কিভাবে? আগে একটা বিয়ে কর, তারপর না হয় ভেবেচিন্তে দেখব তোর ছেলের সঙ্গে আমার মেয়েকে বিয়ে দেওয়া যায় কিনা। কিন্তু তারপরও হৃদের মেয়ে আমার ছেলের জন্যই ফিক্সড, বুঝলি? তুমি দুর্নীতি করছো আয়ন ভাই। আমার বউ নেই তাতে কি হয়েছে? আব্বুর নির্বাচনের পরেই আম্মুকে বলে আমিও একটা বিয়ে করে নিব। আয়ন ফের রাদিফকে থামিয়ে বলল,
তুই আগে বিয়েটা কর, তারপর বুঝবো বাকিটা। এখন বল মামার রিপোর্টগুলো কই? মামি আমাকে জরুরি তলবে চট্টগ্রামে ডেকেছে মামার রিপোর্টগুলো চেক করতে। তুই রিপোর্টগুলো নিয়ে আয় যা। আয়নের কথায় রাদিফের উচ্ছ্বাসিত মুখটা মুহূর্তেই চুপসে যায়। এক পলক হৃদের দিকে তাকাতে তাকাতেই ততক্ষণে হৃদ কক্ষ ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এর মানে আয়ন হৃদকে ডেকে থামাতে চাইলেও হৃদ থামেনি। এর মাঝে আয়ন হৃদকে ডেকে থামাতে চাইলেও হৃদ থামেনি। রাদিফ হৃদকে চলে যেতে দেখে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সোজাসাপটা কথায় বলল, আব্বুর রিপোর্টগুলো ফেক আয়ন ভাই। আম্মুকে চট্টগ্রামে ফেরাতে আমি আর ভাবি মিলে সব প্ল্যানিং করে ফেক রিপোর্ট বানিয়েছিলাম। তুমি প্লিজ রিপোর্টগুলো দেখে আম্মুকে বলবে আব্বুর হার্টের সমস্যার পাশাপাশি আরও বেশ কিছু জটিল সমস্যা রয়েছে, যেগুলো রিপোর্টে উল্লেখ আছে। তুমি সেগুলোই আম্মুকে বুঝিয়ে বলো প্লিজ। এতক্ষণ দুষ্টুমি করার রাদিফ হঠাৎ সিরিয়াস গলায় কথাগুলো বলতেই আয়ন হতবাক গলায় বলল, তুই এসব মিথ্যা প্ল্যানিং করার জন্য আর মানুষ পেলি না রাদিফ? মামিকে এসব মিথ্যা বলে জীবনে পার পাবি তোরা? মামি যে মানুষ, দুদিনে ধরা পড়ে যাবি তোরা। তখন কি করবি? যখন ধরা পড়বে তখন বোঝা যাবে। আপাতত রিস্ক নিতে চাই না ভাই। আম্মু চট্টগ্রামে ফিরেছে বলে আজ আমাদের বাড়িতে এত আনন্দ। আমি চাই না আম্মু আবার ঢাকা ফিরে যাক। যেভাবেই হোক আম্মুকে সবার সাথে চট্টগ্রামে রেখে দিতে চাই। তুমি প্লিজ আমাকে এই ব্যাপারে সাহায্য করো আয়ন ভাই। বাকিটা আমরা সামলিয়ে নিব। রাদিফের কথায় আয়ন প্রশ্ন করে বলল, হৃদ জানে তোদের বিষয়টা? জানে। যদি মামি রেগে যায় তোদের উপর তখন? হৃদ ভাই আছে, উনি আম্মুকে সামলে নেবেন। আশা করছি ঝামেলা হবে না। রাদিফের দৃঢ় মনোবল দেখে আয়ন নীরব সম্মতি দিল। বিষয়টা আসলেই যুক্তিসঙ্গত। রাদিফের জায়গায় আয়ন হলে সেও এতদিনে সেও এতদিনে বারবার চেষ্টা করতো নিজের মা বাবাকে একত্র করতে। আয়নের উচিত এই বিষয়ে রাদিফকে সাহায্য করা। আয়ন রাদিফকে সম্মতি জানিয়ে উঠে দাঁড়ালো। রাদিফকে নিয়ে হৃদের পিছন পিছন সিঁড়ি বেয়ে বসার ঘরে যেতে যেতে দেখলো উপস্থিত মেহমানদের ভিড়। শশীকে দেখা গেল হেনা খানের সঙ্গে বসে। হৃদ ডাইনিংয়ে সুফিয়া খানের দিকে এগোচ্ছে। সেখানে মায়া জয়ী দুজন দাঁড়িয়ে প্লেট সাজাচ্ছে রাতের খাবারের জন্য। দীর্ঘ সময় নিয়ে খাওয়া দাওয়া শেষ করে সকলে বসার ঘরে আড্ডা জমালো আলোচনায়। হৃদ তখন বাহিরে গেল আয়নকে নিয়ে। রাদিফ তখন সবে খাবার চিবোচ্ছিল মনোযোগ সহকারে। পাশাপাশি জুই, সুফিয়া খান আর শশীর মা বসে। বাকিরা ড্রয়িং রুমে যে যার মতো আড্ডায় মেতে। আশেপাশে মায়া নেই। সে কিচেন থেকে টক দই ট্রেতে করে নিয়ে সবাইকে দিচ্ছে। শশীর মা সেদিকে তাকিয়ে মায়ের উপস্থিতি লক্ষ্য করে সুফিয়া খানের উদ্দেশ্যে কটাক্ষ করে বলল, হৃদের মতো একজন প্রতিষ্ঠিত ছেলের জন্য তুমি একটা পাগল মেয়েকে বউ করে আনলে আপা? শশীর মায়ের কথায় সুফিয়া খান বাদে সকলেরই খাওয়া বন্ধ হয়ে যায় তক্ষুনি। জুই, রাদিফ একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে থমথমে মুখে তাকালো সুফিয়া খানের দিকে। সুফিয়া খান তখনও গম্ভীর মুখে খাবার চিবোচ্ছে। হাতের চামচে ফের খাবার তুলতে তুলতে শশীর মায়ের কথার উত্তর দিয়ে বলল, আমি তো জানি শশী মানসিক রোগী। মায়া তো ক্ষণিকের জন্য অসুস্থ ছিল। সুফিয়া খানের কথায় তেলে বেগুনে জ্বলে উঠল শশীর মা। বলল, আমার মেয়ের সাথে তুমি ওই পাগল মেয়েটার তুলনা দিচ্ছ আপা? গম্ভীর সুফিয়া খান আগের ন্যায় বলল, তুলনা দিলাম কোথায়? সত্যিটা বললাম। তুলনা দিতে গেলে তো শশী জন্মগত পাগল। তারপরও খানবাড়ির বউ করাতে আপত্তি ছিল না আমার। সেখানে মায়া তো জন্মগত সুস্থ মস্তিষ্কের একটা মেয়ে। ওর জন্য কেন আপত্তি করব? সুফিয়া খানের কথায় রাগ নিয়ে উঠে যায় শশীর মা। ওনার চলে যাওয়ার দিকে জুই, রাদিফ দুজনেই তাকায়। রাদিফ পুনরায় খাওয়ায় মনোযোগ দিলে জুইও বেশ কষ্ট পেল শশীর মা মায়াকে পাগল বলাতে। রাদিফ পুনরায় খাওয়ায় মনোযোগ দিলেও জুই বেশ কষ্ট পেল শশীর মা মায়াকে পাগল বলাতে। যদিও সুফিয়া খান উপযুক্ত প্রতিবাদ করেছেন, তারপরও জুইয়ের বেশ খারাপ লাগা থেকে ঘাড় ঘুরিয়ে মায়ের দিকে তাকাতেই দেখলো শশীর মা চলে যাওয়ার সময় ইচ্ছা করে মায়ের সঙ্গে লেগে যায়, যাতে করে মায়ের গায়ে পানি পড়ল গ্লাস ফসকে। হতভম্ব মায়া হতবুদ্ধি হয়ে যায় শশীর মায়ের কাণ্ডে। তারপরও মুখ ফুটে কিছু বলল না, বরং নিজের শাড়িটা ঝেড়ে পানি পরিষ্কার করতে চাইলেই বেখেয়ালি চোখাচোখি হয় হৃদের তীক্ষ্ণ দৃষ্টির সঙ্গে। চমকে ওঠার মতন মায়ার হাতের শাড়ি ঝেড়ে তৎক্ষণাৎ সোজা হয়ে দাঁড়ালো। অথচ হৃদের তীক্ষ্ণ দৃষ্টি বলছে সে শশীর মায়ের কর্মকাণ্ড লক্ষ্য করেছে। হৃদের পাশাপাশি আয়নও দাঁড়িয়ে মায়ের বিষয়টা লক্ষ্য করে হৃদকে কিছু বলবে হৃদ তার আগেই হৃদ শক্ত চোয়ালে স্থান ত্যাগ করতে করতে হাঁক ছেড়ে মায়াকে ডেকে বলল, হৃদ, রুমে আসো।
হৃদ ডাকলো, অথচ মায়া জড়তায় হৃদের পিছনে যেতে দ্বিধাবোধ করলো উপস্থিত মেহমানদের সামনে। মায়াকে নড়তে না দেখে হৃদ সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে ফের শক্ত গলায় হাঁক ছেড়ে বলল, হৃদ, রুমে আসো। মায়া আর কোনো দিকে তাকালো না। হৃদের শক্ত গলায় হৃদের শক্ত গলায় তৎক্ষণাৎ দৌড়ালো সিঁড়ি বেয়ে রুমে। রুমে যেতে যেতেই বেশ কয়েকবার শাড়ির আঁচল ছেড়ে গায়ের পানি পরিষ্কার করতে চাইলো। অন্ধকার রুমে পা রেখে খানিকটা থতমত খেয়ে বসলো। মায়ের যাওয়ার সময় রুমে আলো ছিল, এখন অসময়ে হৃদের লাইট অফ করার কারণটা বুঝলো না। অন্ধকার রুমে মায়া সুইচ বোর্ডের খোঁজ করে হৃদকে ডেকে বলল, এই যে শুনছেন, আপনি কোথায়? রুম অন্ধকার। মায়ের কথাটা শেষ হওয়ার আগেই হঠাৎ আতঙ্কে মৃদু চিৎকার করে উঠল মায়া হৃদের আকস্মিক জাপটে ধরায়। মায়া কিছু বলার আগেই ওর গলায় মিষ্টি ব্যথায় গুঙিয়ে উঠল। হৃদ মায়ের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে বাড়াতে বলল, তোমার ইজ্জত আমার হোক, আমার হক চাই হৃদ। তোমার ইজ্জত আমার হক, সরি হোক না, এটা হক হবে। তোমার ইজ্জত আমার হক চাই হৃদ। হৃদের এলোমেলো হাতের স্পর্শে মায়ের শরীরে কম্পন ধরল। মায়া কম্পিত স্বরে বলতে চাইল, আপনি আমাকে। মায়াকে বলতে না দিয়ে হৃদ মোহাচ্ছন্ন গলায় বলল, সরি জান, তোমার বুঝতে টু লেট। কথাটা বলেই হৃদ মায়ের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে এক হাতে দরজা লক করলো, অপর হাতে মায়ের কাঁধের কাপড়টা টেনে বাহুতে নামাতে নামাতে মায়ের উন্মুক্ত কাঁধে দাঁত বসাতে বসাতে ফের মায়া গুঙিয়ে ওঠে। তীব্র কম্পনে হৃদের বাহুতে শরীর ছেড়ে দিতে দিতেই হৃদ দুহাতে মায়াকে জড়িয়ে নিতে নিতে ঘোর লাগা কণ্ঠে বলল, আই লাভ ইউ জান। যাই হোক, এই পর্বটা এই পর্যন্তই ছিল, এখানেই শেষ করলাম আই লাভ ইউ জান দিয়ে। পরবর্তী পর্বটা খুবই দ্রুত আসবে, শোনার জন্য চ্যানেলেই চোখ রাখবেন। আর একটু কমেন্টে আমাকে জানায়েন যে ভয়েসে কোনো প্রবলেম হচ্ছে কিনা। আসলে আমি আমার রুম চেঞ্জ করছি, তো এই রুমটার মধ্যে হচ্ছে একটু গম গম আওয়াজ হয়। আমার ভয়েসটা আপনাদের কাছে ঠিকঠাক লাগতেছে কিনা বা সব কিছু ঠিক আছে কিনা, এটা একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দিন। যারাই শুনবেন লাস্ট পর্যন্ত, অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট যদি না করেন ভাই, তাহলে কিন্তু আপনাদের উপর আমার কিছুই না, মানে অধিকার থেকে বলতেছি, আপনাদের উপর আমার অধিকার থেকে বলতেছি। কমেন্ট করে একটু জানায়েন যে ভয়েসটা একদম ঠিকঠাক আছে কিনা, বা কোনো কিছু চেঞ্জেস লাগতেছে কিনা, ভালো লাগতেছে কিনা বা খারাপ লাগতেছে, এরকম যে কোনো কিছু জানাতে পারেন। তো জানায়েন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবশ্যই নিজের যত্ন নিয়েন। আজকে আসছি। আল্লাহ হাফিজ।